রক্তে রাঙা বাংলাদেশ দেশ টিভির বিশেষ এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। 1971 সালে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণ করে শুরু করছি আজকের আয়োজন। আজকের আয়োজনে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা গবেষক, স্বাধীনতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। একই সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। 1971 সালে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যে বুদ্ধিজীবীরা রয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছিল। 54 বছর আগের সেই স্মৃতি, আপনি সরাসরি রণাঙ্গনে ছিলেন, আপনি একজন বীর প্রতীক, সেই দিনের স্মৃতিটুকু আপনার মুখ থেকে একটু শুনতে চাই শুরুতেই। বড় কষ্টের স্মৃতি। অন্ধবিশ্বাস পাকিস্তানের সৈনিকদের মধ্যে জন্তু পয়দা করেছিল। সেই জন্তু কুড়ে কুড়ে খেয়েছে বাংলার মানুষকে 9 মাস। সফট টার্গেট ছিল বুদ্ধিজীবীরা। তারা জাতির বিবেক, তারাই জাতির আদর্শ, তারাই পথ প্রদর্শক। তাদেরকে যদি হত্যা করা হয়, জাতি পথভ্রষ্ট হয়ে যাবে, ডিমোরালাইজ হয়ে যাবে। অনেক কঠিন পরিকল্পনা করেছিল পাকিস্তান ISI, এবং আপনারা দেখবেন কি সুপরিকল্পিতভাবে তারা হত্যাকাণ্ড করলো, বুঝতেও দেয়নি। এসব শিক্ষকরা বা সমাজকর্মীরা যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু কোনোদিন মনে করেন তাদেরকে হত্যা করা হবে। তারা তো যোদ্ধা না, তারা অনেকেই বয়স্ক মানুষ, তাদের কেন হত্যা করা হবে? কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। পাকিস্তানিরা জানতো যত আন্দোলন হচ্ছে আজকে বাংলাদেশে, আমরা যারা যুদ্ধক্ষেত্রে আছি, আমরা সেখানে গেলাম কেন? কারণ আমাদের শিক্ষকরা তো আমাদের শিখিয়েছে, জ্ঞান দান করেছে, এবং পাকিস্তানের যে অন্ধবিশ্বাস ছিল, সে অন্ধবিশ্বাস থেকে আমরা বের হয়ে এসে আমরা যুদ্ধে গেছিলাম। তাহলে মূলে কারা আছে? শিক্ষক, সমাজকর্মী, সমাজের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে জাতি মন ভেঙে যাবে, জাতি আগাতে পারবে না, এবং আমরা সফল হতে পারবো না মুক্তিযোদ্ধা হিসাবে। সেই কথাটা আমরাও বুঝতে পেরেছিলাম অনেক পরে, এই ঘটনা হয়ে যাওয়ার পরে। দিস ওয়াজ এ সারপ্রাইজ টু আস। এটা আমাদের একটা বিফলতা বলে আমি স্বীকার করছি, আমাদের মুক্তিযোদ্ধাদেরও। কারণ আমরা আমাদের শিক্ষকদেরকে বাঁচাতে পারি নাই। মানতে হবে, ইতিহাস বড় নির্মম, ইতিহাস সত্য কথা বলে। আমি রণাঙ্গনে যুদ্ধ করেছি, কিন্তু আমার পিতা যে শিক্ষক, যে বুদ্ধিজীবী, যারা দেশটাকে বাঁচিয়ে রাখবে, তাদেরকেও তো আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। এটাই আমাদের একটা বিশাল দুঃখের বিষয়। এর জন্য আমরা সবসময় অনুশোচনা করি এই ঘটনার জন্য। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর স্যার, আপনার কাছে। আজকের এই দিনে 1971 সালে আমাদের যে জাতির শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষক, অনেককে হত্যা করা হয়েছিল। আজকের এই দিনে কেন আসলে হত্যাকাণ্ড চালিয়েছিল, এবং সেই জায়গায় সে বাংলাদেশ এখনকার বাস্তবতায় কি বলবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের দিনে যারা শহীদ, এবং 1971 সালের এই দিনের আগে পরে এবং পুরো যুদ্ধকালীন সময়ে যেসব বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকের এই দিন আমরা বিশেষ করে তাদেরকেই স্মরণ করি। এবং যেটি আপনি প্রশ্ন করলেন যে এই দিনে কেন হত্যা করা হলো, আসলে তো হত্যা করা হয়েছে সারা বছর জুড়েই, মানে 71-এর যুদ্ধকালীন পুরো সময়টাতেই। 25শে মার্চ যখন শুরু হলো, যে গণহত্যা শুরু হলো, সেই রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান মিলিটারি আক্রমণ চালালো, বেছে বেছে শিক্ষকদের বাড়িতে তারা আক্রমণ করেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, একেবারে বাছাই করে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকের বাড়িতে তারা হানা দেয়নি। নির্দিষ্ট যেসব শিক্ষক পাকিস্তানের বিভিন্ন অনিয়ম এবং বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের যে অনুভূতি মানুষের, এর পক্ষে যারা কথা বলেছেন এবং দেশ গড়ার কথা বলেছেন,
বঞ্চনার কথা যারা বলেছেন, আদর্শের কথা যারা বলেছেন, যারা লিখেছেন, তাদেরকেই ঠিক ধরে ধরে হত্যা করা হয়। সবাইকে আসলে ওই সময় হত্যা করা সম্ভব হয়নি। এবং তারপরেও আমরা দেখব যে 1971 সালের একেবারে শেষ পর্বে এসে যখন পাকিস্তানের বিভাজন প্রায় নিশ্চিত হয়ে গেল, তখন এই 14ই ডিসেম্বর এই সময়ে অনেককেই ধরে নিয়ে যাওয়া হলো। এবং এই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত খুব সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি। তা এই কারণে আমরা বিশেষ করে 14ই ডিসেম্বরকে স্মরণ করি। এবং এমনকি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই হত্যার ব্যাপারটার প্রচেষ্টা যে ছিল সেটা বোঝা যায় আমাদের জহির রায়হানকে দিয়ে, যিনি 1972 সালের প্রথম লগ্নে জানুয়ারি শেষে তাকে মিরপুরে তাকে হত্যা করা হয়। তাহলে একেবারে তাদেরকেই ধরা হয়েছে, তাদেরকেই হত্যা করা হয়েছে যারা কিন্তু দেশের জন্য কাজ করেছেন। এখন প্রশ্ন হলো যে এর উদ্দেশ্য কি ছিল, কারা এর পিছনে ছিল? প্রথমত পাকিস্তান মিলিটারিকে আমরা অবশ্যই এর জন্য দায়ী করি, কারণ রাও ফরমান আলীর যে ডিসেম্বরের যে ডায়েরির পাতা, সেখানে কিন্তু তালিকা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, সাংবাদিকের, ডাক্তার, বিভিন্ন মেধা যারা কাজ করেন, মেধা দিয়ে দেশের জন্য, মানুষের জন্য, এবং যারা মানুষকে উজ্জীবিত করেন, দেশের উন্নয়নের চিন্তা করেন, তাদেরকে তাদের তালিকা করে লেখা ছিল যে এরা তাদেরকে হত্যা করার জন্য পরোক্ষ নির্দেশনামা ছিল। কিন্তু এই যে হত্যাযজ্ঞ চালানো হলো, বিশ্ববিদ্যালয় থেকে ধরে নিয়ে যাওয়া হলো যেসব শিক্ষককে, তাদেরকে বাড়ি চিনিয়ে দেয়া, বা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক শিক্ষক ছিলেন, যেমন মুনির চৌধুরীকে তার বাড়ি থেকে, বাসভবন থেকে, যেখানে তিনি থাকতেন, ক্যাম্পাসে থাকতেন না ওই সময়, তার পৈতৃক যে বাড়ি, সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তাহলে এই বাড়িগুলো চিনিয়ে দিল কারা, বা শিক্ষকদের চিনিয়ে দিল কারা? এখানকার লোকজনই কিন্তু চিনিয়ে দিয়েছে। এবং চিনিয়ে দেওয়ার পিছনে তারা কিন্তু ভূমিকা পালন করেছে ঠিক নির্দেশ পালনদাতার মতো করে। 1971 সালের একেবারে শেষে এটা বাংলাদেশে তখন অস্থায়ী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, তিনি চেয়েছিলেন যে একটা তদন্ত কমিটি গঠন করতে, কিন্তু সেটাও কিন্তু হয়নি। তাহলে আমরা কিন্তু ইতিহাসকে কিন্তু সবসময় এক পেশে করে দেখতে পাই। কেন তদন্ত কমিটি হয়নি? সেই তদন্ত কমিটি গঠন করার তার ইচ্ছা ছিল, সেটা তো সম্পন্ন হয়নি। সেগুলোর ইতিহাস তো যে কারণে দ্বিধা তৈরি হয়, আসলে এই হত্যাযজ্ঞের পিছনে আসলে কারা তাহলে দায়ী ছিল, মানে কেন এটা হলো না, কেন বাধাটা কোথায় ছিল? আজকে যে তদন্ত করে যেটা প্রায় উদ্ধার করা অসম্ভব ব্যাপার, এবং যে রাজনীতি, যে ইতিহাস নানাভাবে নানা পক্ষ সেটাকে বিবৃত করেছে, যদি 71-এ আমরা যদি তৎসংলগ্ন সময় 72-73 পর্যায়ে আমরা যদি এর একটা ফয়সালা করতে পারতাম, তাহলে কিন্তু এই রক্তের ঋণ আসলে শোধ হতো, যেটা আপনি বলছেন। তো ফলে এটা আসলে আমাদেরই ব্যর্থতা, যেটা আমরা সক্ষম হইনি। জি, ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। প্রতীক, আপনার কাছে আসতে চাই যে আমরা এত বছরে, 54 বছর হয়ে গেল, আমরা সেই তালিকা কি করতে পেরেছি? এই যে বুদ্ধিজীবীদের, যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, সফলতার থেকে বিফলতা অনেক বেশি আমাদের। এ ব্যাপারে আমাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল একটা কমিটি করে। তো আমরা 5টা গেজেট করতে পেরেছিলাম, তার মধ্যে 560 জনের নাম দিয়েছিলাম। তো সেই ব্যাপারে আলোচনা হয়েছিল, কিন্তু ডিসকার্ড হয়নি। তারপরে এটা আর এগিয়ে যায়নি। তো একটা কমিটি করলে তো একা করা যায় না। আমি কনভেনার ছিলাম কমিটির, সেই তালিকাটা আছে আমার কাছে। এবং আমি সেই তালিকার মধ্যে চেষ্টা করেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য না, এই যে ইন্টেলেকচুয়াল কিলিংটা অনেকভাবে হয়েছে। আমি মসজিদের ইমাম সাহেবকে, যিনি শিক্ষিত এবং বয়ান করেছেন অত্যাচারের বিরুদ্ধে, মাদ্রাসার শিক্ষককে, ইমাম সফিরউদ্দিন মুন্সিকে, এরকম অনেকের নাম পেয়েছি আমি। আসলে এটা ছিল একটা, স্যার যেটা বলেছেন ঠিকই, যে অনেক বড় একটা পরিকল্পনা। রাও ফরমান আলীর সেই মেধা হয়তো তাদের মধ্যে সবচেয়ে ভালো ছিল, কিন্তু তিনি তো সুপরিকল্পিত কাজটা করেছিলেন। আমাদেরও ফেলিউর ছিল, আমরা আমাদের স্যারদেরকে ওয়ার্নিং ঠিক মতো দিতে পারিনি। এটা ব্যাপারে অনেক আলোচনা হয়েছে এগুলি নিয়ে। কিন্তু আসলে যেটা হলো, রেকর্ডটা 560 থেকে নিয়ে, এটা রেকর্ডটা এখনও করা যাবে মনে করি। এখনও অনেক লেখা আছে, বই আছে, মানুষ বেঁচে আছে, 71 মানুষ বেঁচে আছে। এটা হয়তো আমারও অনেক বয়স হয়ে গেছে এখন। তো আমি চেষ্টা করেছিলাম 5টা গেজেটের মাধ্যমে এটা করার জন্য।
বড় করুণ কাহিনী যে কত মানুষ, কত শিক্ষক যে কত রকম চেষ্টা করেছে এই দেশের স্বাধীনতার জন্য। আসলে দেশটা তো এমনি এমনি স্বাধীন হয়নি। তাই men will die but bureaucracy will remain. আপনি সেদিন কোথায় ছিলেন? এই যে 14ই ডিসেম্বরের কথা যদি বলি বা তার আগে পরে। আমি তো বাংলাদেশের ভিতরেই চলে আসলাম। আমি পার্মানেন্টলি চলে আসলাম সেপ্টেম্বর মাস থেকে আর কি। আমি এই যুদ্ধের পরিদর্শী ছিলাম। আমি পাকিস্তানের 14 নম্বর প্যারাট্রুপ ব্রিগেডের অফিসার। সুতরাং আমার জন্য এই অপারেশনগুলি অসুবিধা ছিল না। কিন্তু সব সময় আমি আমার এলাকায়, আমি সিলেট এলাকায় মুক্তিযুদ্ধ করেছি। আপনারা জানেন সে এলাকার মধ্যে স্বাধীনতা বিরোধীদের অনেক প্রভাব ছিল, অসুবিধা হয়েছে অনেক, কিন্তু চেষ্টা করেছি মেসেজ অ্যাক্রস করতে, আপনারা সরে যান, আমাদের সঙ্গে আসুন, বা একটা জায়গায় চলে আসুন যেখানে আপনাদেরকে হত্যা করা হবে না। কিন্তু আসলে যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল, আর আমাদেরও হতাহত এত বেশি হচ্ছিল। আর যুদ্ধে আরেকটা ফ্যাক্টর ছিল আমাদের, যে আমাদের কোঅর্ডিনেশন করতে হতো ইন্ডিয়ান ফোর্সেসের সঙ্গে। সেটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, না হয় সেম সাইডে আক্রমণ হয়ে যায় কিনা। এই সবের মধ্যে হয়তো এই জিনিসটাকে আমরা আরেকটু বেশি যদি এগিয়ে নিতে পারতাম, প্রোটেকশন দিতে পারতাম, ওটা আমাদের দায়িত্ব ছিল, তাহলে হয়তো আমাদের অনেক শিক্ষকদের অনেক বুদ্ধি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম। অনুশোচনা আছে অনেক 71 নিয়ে। জি, আমরা আসবো আবারও এই আলোচনায়। কেন আসলে সেই তালিকাটি পুরোপুরি করা সম্ভব হয়নি সে বিষয়টি একটু জানবো। আমি একটু বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক, তোমাদের রক্তরাঙা বাংলাদেশ দেশ টিভির বিশেষ এই আয়োজনে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। তোমাদের রক্তে রাঙা বাংলাদেশ বিশেষ এই আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন, অতিথিরা আছেন। আমি একটু শুরুতে আবার একটু যেতে চাই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, আপনার কাছে। এই শহীদ বুদ্ধিজীবী যে হত্যাকাণ্ডটি, সেটি কি শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না ঢাকার বাহিরেও ছিল, এবং তালিকাটি কেন পূর্ণ শেষ করা যায়নি এত বছরে? আসলে কথা হয় কি, যে দিন যখন পার হয়ে যায় ডকুমেন্টেশন ডিফিকাল্ট হয়। আমার ডকুমেন্টে আমি 560 জনকে আমি ভেরিফাই করেছিলাম, তাদের পরিবারের সঙ্গে কথাও বলেছিলাম, গ্যাজেটও করে দিয়েছিলাম। তারপরে আরেকটা ফেজ হতো নিশ্চয়ই, আমি মনে করি আরও অনেক বেশি ছিল। তো আমি আশ্চর্য হয়ে গেছি, ইউনিভার্সিটির প্রফেসর বুদ্ধিজীবীরা আছেন, মাদ্রাসার শিক্ষকও ছিলেন, আচ্ছা, এবং অনেক রকম প্রফেশনের লোকও ছিলেন যারা শিক্ষার সঙ্গে জড়িত, বুদ্ধিজীবী, কিন্তু এরাও আত্মত্যাগ করেছে। সুতরাং এটা কমপ্লিট পিকচার নেওয়ার চেষ্টা করেছিলাম সময় নিয়ে। এখন আমার বয়স হয়ে গেছে, যদি একটা নিউ জেনারেশন যদি কেউ এটাকে টেক ওভার করে তাহলে হয়তো ভালো হয়, কারণ উই শুড হ্যাভ এ কমপ্লিট ডকুমেন্টেশন। কি বলবো, এখনও কি মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পূর্ণ হয়েছে? হয়নি। অনেক মুক্তিযোদ্ধা দেখেছি যে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তার নাম তালিকাতে নাই। সুতরাং আসলে উই ফট এ ওয়ার, উই ওয়ান দ্য ওয়ার, বাট মেবি ইনকমপ্লিট। কেন আমরা আসলে পারছি না মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারছি না, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা করতে পারছি না? ফলসিফিকেশন, ফলস। এখন তালিকা প্রস্তুত কে করবে? যেসব অফিসিয়ালসটা করবে বা নেতারা করবেন, টপ পিপল যারা, ওরা কি সবাই ডিভোটেডলি করবেন? নিজের লোককে তো দেবেন। ভুল তো হয়েছে মুক্তিযোদ্ধার বেনিফিট দিয়ে, এটা বললে তো আমি মার খাবো এখন। এই যে ম্যাড রাশ হয়ে গেল বেনিফিটের, সেই রাশের জন্যই তো বেশি লোক এই লাইনে চলে আসলো। একই বুদ্ধিজীবী রটে গেল, এরাও মুক্তিযোদ্ধার সমান ফ্যাসিলিটি পাবে। তাই এই ফলসিফিকেশন স্টেটমেন্ট স্টার্টেড কামিং। These are big tragedies of our life and of our society, of course. তো easy said than done. যদি সামনে সরকার যদি আসে, আবার যদি তালিকা করে, আমাদের থেকে অনেক এফিশিয়েন্ট, ডাইনামিক
অনেক যারা জ্ঞানী লোকদের দিয়ে করান, তাহলে হয়তো আরও কিছু এগিয়ে যাবে। বাট 560টার গ্যাজেট হয়েছে আর কি, আরও অনেকের প্রয়োজন আছে। মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ বলে মনে করি আমি, তালিকাও কেন অসম্পূর্ণ। আপনার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে? কারণ আমরা যুদ্ধে জয়লাভ করলাম, কিন্তু জনমানুষকে মুক্তিযুদ্ধের আসল চেতনাটা দেখাতে পারলাম না। তাই যুদ্ধের পরে কি আমাদের নিজেদের মধ্যে হানাহানি, ক্ষয়ক্ষতি কত হয়েছে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে কত বাণিজ্য হয়েছে, এবং সামাজিক কত বিশৃঙ্খলতা হয়েছে, সব যদি আমরা দেখি তাহলে মনে হয় যে আপনারা যদি কিছু করতে পারেন তাহলে নিউট্রাল অ্যাঙ্গেল থেকে ভালো করতে পারবে নিউ জেনারেশন। বাট অ্যাকচুয়ালি এটাও সত্য, উই ফট ফর আওয়ার নিউ জেনারেশন, নট ফর আস। আমি আপনার জন্য যুদ্ধ করেছি, আমি ওনার জন্য যুদ্ধ করেছি। সুতরাং আপনারা যদি ভালো দেশ করতে পারেন, কারণ একটা জাতির ইতিহাস তো এক জেনারেশন শেষ করতে পারবে না। ইট পিপলস ওয়ার। আজকে আমরা অনেকেই বুঝি না হোয়াট ইজ পিপলস ওয়ার, তাই তো সার্টিফিকেট নিয়ে গন্ডগোল হয়। ইট ইজ নট এ রাইফেলম্যান or a police or a answer with the rifle advancing and firing. It's a people's war. এটা আমরা এখনো বুঝি নাই। আরেকটা কথা, নিজেদের মধ্যে বিভাজন, রাজনৈতিক অবস্থান সব কিছুই এর জন্য দায়ী। আমরা নিশ্চয়ই দায়ী, আমি নিজেকে সবচেয়ে আগে দায়ী মনে করি। আমি যেসব যোদ্ধাদের, তরুণদের নিয়ে যুদ্ধক্ষেত্রে গেলাম, তারা ফেরত আসলো না। রোজ কিয়ামতের তারা তো আমার সামনে আসবে, প্রশ্ন করবে, আমাদের তুমি মৃত্যু পথে ঠেলে দিয়েছো, তুমি দেশের জন্য কি করলে? আই উইল হ্যাভ নো অ্যান্সার। এটা ছিল তারুণ্যের স্যাক্রিফাইস। মোস্ট অফ দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড আর ভেরি ভেরি ইয়াং বয়েজ, টিনেজার্স। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি আসবো আরও একবার, খুব চমৎকার আপনার কাছ থেকে শুনছিলাম। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর স্যার আপনার কাছে। এই বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর অনুপ্রেরণা ছিল, শুধু কি তাদেরকে সেজন্যই হত্যা করা হয়েছিল, না বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল? সেই জায়গা থেকে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে কি বলবেন? যে পক্ষ যে কারণেই হত্যা করে থাকুক না কেন, যারাই করুক না কেন, এটা খুবই সুপরিকল্পিত ব্যাপার ছিল এবং অবশ্যই বাংলাদেশকে পিছিয়ে দেওয়া একটা বড় উদ্দেশ্য ছিল। 1947 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ হলো, অর্থাৎ আলাদা, ভারত পাকিস্তান আলাদা হলো, ওই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সংকটে পড়েছিল। এখানকার যারা বিশেষ করে হিন্দু ধর্মের শিক্ষক যারা ছিলেন, তারা অনেকেই পশ্চিম বাংলায় বা ভারতে বিভিন্ন অংশে তারা চলে যান। ফলে ওই সময়ে সংস্কৃত বিভাগ কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং অন্যান্য বিভাগের শিক্ষকও যারা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের, তারা এখান থেকে ভারতে চলে যান, পাড়ি জমান। এবং ঠিক ওই পর্বে দেখা যায় যে সংস্কৃত বিভাগকে সমর্থন দেওয়ার জন্য বাংলা বিভাগও কিন্তু তার সাথে যুক্ত হলো। তো এই সংকটটা 71 সালের পরেও হয়েছে, যে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষক যারা তখনকার দিনে দেখা যেত যে বিভাগের একজন শিক্ষক, বিশেষ করে বিভাগের যিনি চেয়ারম্যান বা সভাপতি থাকতেন, তিনি কিন্তু বিভাগকে তার আদলে গড়ে তুলতেন এবং শিক্ষকদেরও সেইভাবে তিনি নতুন শিক্ষক নিয়োগ দিতেন এবং বিভাগটাকে সাজাতেন। ফলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষককে ওই সময়ে হারিয়ে ফেলার কারণে আসলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল। এখন তারা তাদের জীবনের হুমকির ব্যাপারটা কিন্তু নানাভাবে বুঝতে পেরেছিলেন, কিন্তু সরে যাওয়া কঠিন ছিল। বাংলাদেশের মানুষ তিনভাবে, এ ধরনের মানুষ যারা বুদ্ধিকে বিবেচনায় নিয়ে যারা কাজ করেন, কিছু মানুষ তারা ভারতের বিভিন্ন অংশে তারা আশ্রয় নিয়েছেন, এটা একটা উপায় ছিল। আর একটা হলো কেউ কেউ আত্মগোপনে থেকে কাজ করেছেন, আর একটা হলো কেউ কেউ প্রকাশ্যে থেকে কাজ করেছেন, কিন্তু গোপনে তারা দেশের জন্য হয়তো ভূমিকা রেখেছেন। কিন্তু কেন তারা সরে যেতে সবাই পারেননি? একজন ব্যক্তি যখন সরে যান, তার পরিবারের অন্যান্য ব্যক্তি, পরিবার বলতে শুধু সন্তান এবং স্ত্রী বা স্বামী এটুকুই বোঝায় না, আরও আত্মীয় স্বজন থাকে, অন্য ভাই বোন থাকে, তাদের জীবনের জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়ায়। যে কারণে চাইলেই কিন্তু তারা পালিয়ে যেতে পারেন না। পালাতে গেলে পুরো আসলে সামগ্রিক পরিবার তো একটা একক ব্যক্তি না, সমাজের একটা বড় অংশকে নিয়ে তাকে সরতে হবে। তো এই ব্যাপারটা দেখা গেছে। তা এখন যে তালিকার কথা একটু আগে আপনি বলছিলেন, এই তালিকা কিন্তু নানা কারণে করাও আসলে কঠিন। আমরা যদি সাম্প্রতিক সময়ে খেয়াল করি যে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, সেই তালিকায় কিন্তু এখনো পর্যন্ত আমরা সন্তোষজনকভাবে পাইনি। আসলে তালিকা করা নানা কারণে কঠিন, কারণ তালিকা সংগ্রহ করলেই হবে না, সেটা যাচাই করার প্রয়োজন পড়ে। যারা এই তথ্যগুলো দিচ্ছেন সেই পরিবারও যাকে বুদ্ধিজীবী বলে স্বীকার করছেন বা মনে করছেন আসলেই বুদ্ধিজীবী কিনা এবং কিভাবে তিনি হত্যার শিকার হয়েছেন, সেগুলো কিন্তু উদ্ধার করা আসলে কঠিন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের সন্তানরাও বা তাদের স্ত্রী, পরিজন, স্বামী, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে
বুঝতে পারেননি বা যারা তাদের সহকর্মী যে আসলে ঠিক কোথায় নিয়ে যে কিভাবে হত্যা করা হয়েছে এবং পুরো ব্যাপারটা কিভাবে ঘটেছে। কারণ ডিসেম্বরের 10 থেকে 14 তারিখের মধ্যেই বেশিরভাগ ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যে গণকবর সেটা 18ই ডিসেম্বর, যেটা রায়ের বাজার বধ্যভূমি, সেখান থেকে কিন্তু উদ্ধার করা হলো এবং জানা গেল। এবং অনেকেরই মুখ, চোখ, চেহারা বিকৃত ছিল, ফলে বোঝা যায়নি কোনটা কার দেহ। অনেক ক্ষেত্রেই অনুমান করতে হয়েছে, আজকের মতো ডিএনএ টেস্টের কোনো ব্যাপার ছিল না। তা এখন 1994 সালে যখন বাংলা একাডেমি একটা সংখ্যা প্রকাশ করেছিল যে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ, সেখানে তালিকা তারা দিয়েছিল খুবই অল্প, এটার সংখ্যা হবে সেই সংখ্যা যেটা দেখতে পাই আমি যে 232 জনের একটা তালিকা দিয়েছে এবং ওখানে স্বীকার করেছে যে আরও আছে তালিকায় যেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি না, কিন্তু এটা নিয়ে আরও মানে পরবর্তী সময়ে আরও আমাদের গবেষণার বা আমাদের মাঠ জরিপের প্রয়োজন রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন জেলায়, ঢাকার বাইরেও শিক্ষক যারা তাদেরকেই মূলত নিশানা করা হয়েছে। কিন্তু এর বাইরেও তো আমরা সাংবাদিকদের দেখি, আমাদের ডাক্তার দেখি। ডাক্তার ফজলে রাব্বি, তিনি বোর্ড স্ট্যান্ড করা একজন শিক্ষার্থী ছিলেন এবং তিনি বিদেশে যে ওই সময়ে বাইরের পত্রিকায় একটি গবেষণা পত্র প্রকাশ করা বেশ কঠিন ছিল, তার একাধিক গবেষণাপত্র চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত সেগুলো প্রকাশিত হয়েছে। বা যদি আমরা বলি যে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, যাকে হত্যা করা হলো একেবারে ডিসেম্বরের শেষ দিকে, 10ই ডিসেম্বর, এবং তার একটা বড় ভূমিকা ছিল যে 7ই মার্চের ভাষণ যাতে বেতারে প্রচার হয়, এই কারণে ইত্তেফাকে তিনি সাংবাদিকতার নীতি বর্জন করে একটা ফেক বা ফলস একটা নিউজ করেন যে এটা ছাপানোর জন্য উচ্চতর পর্যায় থেকে রাজনৈতিক নির্দেশনা আছে। তিনি এটা করেছিলেন আসলে জাতীয় স্বার্থে। তাদেরকে আসলে লক্ষ্য করে করা হয়েছে যে আলতাফ মাহমুদ, যিনি অমর 21-এর যে গান আমার ভাই রক্তে রাঙানো, এই গানটার যিনি সুর দিলেন, তাকেও কিন্তু লক্ষ্য করা হয়েছে। কাদেরকে? মানে সব শিক্ষককে না, সব ডাক্তারকে না, সব পেশাজীবীকে না, সব সাংবাদিককে না, তাদেরকেই লক্ষ্য করা হয়েছে যারা আসলে এই আমাদের আলাদা একটা স্বকীয়তা এবং জাতিবোধ যারা তৈরি করতে চেয়েছেন, তাদেরকে আসলে এই লক্ষ্যে পরিণত করা হয়েছে। এবং যেহেতু তারা আমাদের আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হতেন, ফলে সেই অর্থে তো এটা ঠিক যে আমরা দেশের চলার এবং গতিপথের প্রকৃত মেধাগুলোকেই হারিয়েছি। আমরা আসলে যে বাংলাদেশের জন্য এই মুক্তিযুদ্ধ এবং আমরা এই শহীদ বুদ্ধিজীবীদেরকে আমাদের হারাতে হয়েছে, সেই বাংলাদেশের পথে আমরা আসলে কতটুকু 54 বছর এগোতে পেরেছি, এই প্রশ্নটি রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আয়োজন তোমাদের রক্তে রাঙা বাংলাদেশ বিশেষ আয়োজনে আরও একটি বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। তোমাদের রক্তে রাঙা বাংলাদেশ বিশেষ এই আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আবারও একটু যেতে চাই অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর স্যার, আপনার কাছে আমরা শুনছিলাম যে আজকের বাংলাদেশ, আমরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা, যেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে আমাদের এতজন বুদ্ধিজীবী শহীদ হতে হলো, প্রাণ দিতে হলো, আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে সেই স্বপ্নের পথে কতটুকু এগোতে পারলাম? এটা তো প্রতি মুহূর্তে একটা দেশ যখন এগিয়ে চলে তখন আসলে এই প্রশ্নটা যেমন স্বাভাবিক, যখন পিছিয়ে যায় মনে হয় তখন আসলে স্বাভাবিক। আমাদের চিন্তা করতে হয় একটা রাষ্ট্রকে আসলে পুরো বিশ্বের প্রেক্ষাপটে, ফলে সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশের অর্জন আছে অনেক জায়গায়। আমরা আমাদের ইতিহাসকে পুনঃ পুনঃ ব্যবহার করেছি, কিন্তু আসলে তাকে কাজে লাগাতে পারিনি। মানে দুঃখজনক ব্যাপার হলো, ইতিহাসকে মানুষ ব্যবহার করে তাকে উজ্জীবিত করার জন্য, এগিয়ে নেয়ার জন্য। আমরা ইতিহাসকে ব্যবহার করেছি বিভাজনের জন্য। এবং সেই পাকিস্তান মিলিটারি যে কাজ করেছে 1971 সালের 25শে মার্চ রাতেই, বিশেষ করে জগন্নাথ হলে হত্যাযজ্ঞ চালিয়েছে। মানে কি? মানে এক ধর্মের শিক্ষার্থীরা বা শিক্ষক বা মানুষ তাদের প্রতিপক্ষ হয়ে গেছে। তো একইভাবে আমরাও তো এখন ধর্মকে প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করি, কেউ কেউ হয়তো ধর্মকে বন্ধু হিসেবে ব্যবহার করি। আমি বলছি যে এই যে ইতিহাসের উপাদানগুলোকে যে যার মতো সুবিধাজনকভাবে ব্যবহার করে আমাদের মধ্যে বিভাজন বাড়িয়েছে এবং এই বিভাজনের সূত্রকে কাজে লাগিয়ে অন্যান্য যে পরাশক্তি বা অন্যান্য যে দেশ, সেগুলো কিন্তু তাদের অর্জনগুলোকে ঠিকই করে নিয়েছে, মানে সুবিধা ঠিকই ভোগ করে নিয়েছে। কিন্তু আমরা আমাদের যদি যেটাকে আমরা বলি দেশপ্রেম এবং জাতীয়তাবোধ, এগুলোকে যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রবলভাবে পিছিয়েই থাকবো বা অন্যের হাতের পুতুল হয়ে বা ক্রীড়নক হয়ে আমরা থাকবো। আরেকটা ব্যাপার হলো, আমাদের দেশপ্রেমকে আমরা যেভাবে ব্যবহার করি প্রবল জাতীয়তাবাদী ধারার সাথে, এটার মধ্যে কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো, মানে কোনো একটা পক্ষ, কোনো একটা জাতি শ্রেষ্ঠ হতে পারে না বা শ্রেষ্ঠ আমরা বলতে পারি না।
এই শ্রেষ্ঠত্ব আসলে কোনো জাতিগত পরিচয় দিয়ে যখন কেউ ভাবে, যে কারণে কিন্তু যুদ্ধগুলোর সূচনা হয়, যে কারণে বড় বড় বিভাজন তৈরি হয়। আমরা বলি যে বিশ্ব মানবতার সাথে যদি একাত্ম হতে না পারি এবং যদি আমরা পরস্পরকে আলাদা করেই রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। তা আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যতটুকু অর্জন করার কথা ছিল সেই জায়গা থেকে তো অনেক আমাদের ঘাটতি রয়েছে, এবং এর পিছনে আমাদের রাজনীতি, আমাদের ইতিহাস, আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের অনিয়ম, আমাদের দুর্নীতি, যাই বলি না কেন, সেগুলো এত এত বেশি আমাদেরকে জেঁকে বসেছে যে আমরা সেখান থেকে বের হতে পারিনি। এবং রাজনৈতিক যে নেতৃত্ব, যারা বিশেষ করে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেন, তাদের ক্ষেত্রে যদি এই দায়িত্ববোধটুকু না থাকে, তাহলে কিন্তু আমাদের ব্যর্থ হতে হবে। এবং আমি আরেকটা ব্যাপারের সঙ্গে যোগ করি যে 1971 সালের যে ঘটনা পরিক্রমা, যেটা আন্তর্জাতিক বিভিন্ন বিদেশি যারা সাংবাদিক ছিলেন তারাও কিন্তু এর বর্ণনা দিয়েছেন, হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন, যেগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধের যে 15 খণ্ডের দলিল, সেখানেও কিন্তু সেগুলো কিছু বিবরণ সেখানেও আছে। এবং একেবারে শুরুর দিকে, যুদ্ধের শুরুর দিকে, যে রোকেয়া হলে আগুন দিয়ে মিলিটারি, পাকিস্তান মিলিটারি যখন আগুন দিচ্ছে, ছাত্রীরা যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু তাদের উপরেও গুলি চালানো হয়েছে, এরকম সূত্র বিদেশি সূত্রে পাওয়া যায়। যেমন ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা সাম্প্রতিক সময়ে বের হওয়া একটা বই, এটা 2002 সালে বের হওয়া বই। যিনি বইটা লিখেছিলেন যে আমেরিকার কূটনীতিক একজন, এবং তিনি একজন একাডেমিশিয়ানও, যে আর্চার কেন্ট ব্লাড, হ্যাঁ আর্চার কে ব্লাড, কে মানে কেন্ট আর কি। তো তার লেখা এই বইয়ের মধ্যেও তিনি এই হত্যার তিনি বর্ণনা দিচ্ছেন বা এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। আমি বলছি যে আমাদের এই যে নারী, এই যে ধর্ম, এই যে আমাদের শিশু, এদেরকে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু নানাভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এবং যে কারণে আমাদের ইতিহাসটাও আসলে একপেশে হয়ে আমাদের বিভাজন বাড়িয়ে রেখেছে, এবং আমাদের যে কারণে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শেষ করতে চাই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, আপনাকে দিয়ে এই যে বিভাজনের কথা বললেন অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর স্যার, বিভাজনটা কেন আমরা দূর করতে পারি না, বিভাজন থেকে কেন বেরোতে পারি না? আমাদের যে বুদ্ধিজীবীরা আমাদের যে অনুপ্রেরণা দিয়েছিলেন, সেই অনুপ্রেরণা থেকে আমরা কেন এগোতে পারছি না? একটা ইংলিশে কথা আছে, মেন উইল ডাই বাট প্যুরোক্রেসি মাস্ট রিমেইন। অনেক রকম মতামত থাকবে, আমাদের দেশে আমরা মতামতটাকে কুক্ষিগত করে ফেলি আর সত্য ভাবাপন্ন করে ফেলি একে অপরকে। আমি আমার জীবনের মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই নাই। আমাকে পরবর্তীতে অন্যায়ভাবে চাকরির থেকে বহিষ্কার করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধ না করলে সেনাবাহিনীতে অনেক উঁচু থাকতাম বলে লোকে বলে। এগুলো কোনো বিষয় না, ব্যক্তিগত। আসলে একটা জাতির অনেক রকম পরিক্রমা হতে পারে। ইটস এ ওয়েভ, ওয়েভ উইল কাম, ওয়েভ উইল গো। আমি একটা জিনিসে ভরসা পাই, নিউ জেনারেশন। 71-এ আমি ছিলাম নিউ জেনারেশন। জাতি আমাকে বিশ্বাস করেছিল, সেই যুদ্ধে আমি গেছিলাম। আমি পঙ্গু হয়েছি, কি আমি আহত হয়েছি, কি আমি নিহত হয়েছি অন্য ব্যাপার, সফল হয়েছি। সেই জাতির নিউ জেনারেশন সব সময় দাঁড়াবে। এখনও যা হচ্ছে, অনেকে ডিমোরালাইজড হয়। আমি শুধু একটা কথা বলি, আমি ডিমোরালাইজ হতে পারি, মাই জেনারেশন উইল নট বি ডিমোরালাইজ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাই ব্লেসিং শুড বি টু নিউ জেনারেশন, বিকজ আমি 71-এ যত পিওর ছিলাম, সেই পিওরিটি ওদের মধ্যে থাকবে। আর যেই জাতি নিউ জেনারেশন এগিয়ে না যায়, আত্মত্যাগী না হয়, সেই জাতি তো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না। সুতরাং আমি মনে করি এসব ঘটনা প্রবাহ থাকবে। একটা জাতির ইতিহাসে থাকে, অনেক জাতির ইতিহাসে এটা হয়েছে। বাট আমি মনে করি আমাদের নিউ জেনারেশন মেধাবী, সাহসী এবং অ্যালার্ট। মোস্ট অফ দেম আর হাইলি প্যাট্রিয়টিক। এরা দেশটাকে এগিয়ে নেবে। আমি সেই দেশ দেখতে পারবো না, কিন্তু আমার আত্মা হয়তো দেখবে। উই ডোন্ট ফাইট ওয়ার ফর ওয়ান জেনারেশন, উই ফাইট ওয়ার ফর মেনি জেনারেশনস। আপনারা যারা নিউ জেনারেশন, উনি যে নিউ জেনারেশন, দে হ্যাভ টু ফাইট এ ওয়ার। ইন দ্যাট ওয়ার আমার কোনো ভ্যালু থাকবে না। ইউ পিপল উইল হ্যাভ টু ফাইট ইট আউট ফর এ বেটার সোসাইটি। তখন পাকিস্তানি মেশিন গান আর ট্যাঙ্ক থাকবে না, থাকবে বিবেক, চেতনা, ঘুমন্ত আত্মা। এগুলি দিয়ে আপনি যুদ্ধ করতে হবে, সাহস।
আমি স্পার্ক দেখতে পাচ্ছি, এই স্পার্কটাকে জ্বালিয়ে দিতে হবে আর একটু বেশি। না হলে আমি যখন মারা যাব, আমি তো নিশ্চয়ই আশা করব একটা ভরসা নিয়ে যাব। আমি ভরসা নিয়ে যেতে চাই। আমি কোনো রাজনীতির দল করি না, আমি সমাজের ইম্পর্টেন্ট লোক না, আমি ইম্পর্টেন্ট হব না, কোনো দিনও হতেও চাই না। কিন্তু আমার একটা আশা আছে, ভরসা আছে, দ্যাট মাই কান্ট্রি উইল স্ট্যান্ড আপ। 1000 বছর পরে হয়তো একটা তরুণ দাঁড়িয়ে বলবে, মাই গ্রেট গ্র্যান্ডফাদার হোপড ফর এ বেটার কান্ট্রি, উই হ্যাভ মেড এ বেটার কান্ট্রি। এটাই হবে। ইতিহাস বড় নির্মম, কাউকে ক্ষমা করে না, কিন্তু ইতিহাস তার প্রাপ্য বেনিফিটটা দিবে, এটা আমি মনে করি আর কি। রোম্যান্টিক কথা বললাম না, আই বিলিভ ইন ইট, and that's the reason I fought in 71, and that's what my belief is in 71. I live in 71, I'll die in 71, my country will survive based on 71, which is sacrifice of the youth and the decision of the youth. এই দুটো যদি সঠিক হয়, আমাদের জাতি দাঁড়িয়ে যাবে, কোনো ভয় নাই আমাদের। অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, এবং একই সঙ্গে অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর স্যার, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান তোমাদের রক্তে রাঙা বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।